বাড়ি কেটে গেল। সবটি সিপিএম এর নেতার কলকাতা চলে গেছে, সবটি। ত্রিপুরা রাজ্যের বড় বড় সিপিএম এর নেতা শুধু মানিক সরকারকে ছাড়লে সবগুলো কোনো না কোনো জায়গায় কলকাতাতে একটা ফ্ল্যাট আছে। কলকাতাতে থাকতে পারবা যে অবস্থা মমতা ব্যানার্জি করছে। আমরা ব্যক্তিগতভাবে কাউকে কিভাবে আক্রমণ করি না, এটা আমাদের রাজনীতির যে চরিত্রের মধ্যে পড়ে না। কিন্তু মানুষ তো দেখছে, আপনি কি করে লুকাবেন? আপনি শত টিএসআর দিয়ে, পুলিশ দিয়ে, দেওয়াল দিয়ে আর চারিদিকে সমাজ বিরোধী তল্পিবাহক দিয়ে ঘিরে রেখে আপনাদের বিকাশকে আটকানোর জন্য, মানুষ যাতে না দেখতে পায়, এটা লুকানোর জন্য চেষ্টা করেন। এগুলি অপ্রকাশিত থাকে না। এদের কম্পিটিশন। একজনে কলিকাতায় ফ্ল্যাট করেছে, আমি কলিকাতায় করেছি, আমি দিল্লিতে ফ্ল্যাট করব। হ্যাঁ, দিল্লি ফ্ল্যাট কিনেছি। দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে। কত টাকা? ওরা তো বলছে কোটি কোটি টাকা। দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে, এটা আমি স্বীকার করবো না। দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে আমার মিসেসের নামে 20 লক্ষ টাকা। এটা রেজিস্টার, দিল্লি রেজিস্টার। 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা ফ্ল্যাট। দেখছেন আপনারা? 20 লক্ষ টাকা দেখুন, 20 লক্ষ টাকা দেখুন, 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা। কোথায় পেয়েছে 20 লক্ষ টাকা? বাড়ি কেটে গেল। সবটি সিপিএম এর নেতার কলকাতা চলে গেছে, সবটি। ত্রিপুরা রাজ্যের বড় বড় সিপিএম এর নেতা শুধু মানিক সরকারকে ছাড়লে সবগুলো কোনো না কোনো জায়গায় কলকাতাতে একটা ফ্ল্যাট আছে। কলকাতাতে থাকতে পারবা যে অবস্থা মমতা ব্যানার্জি করছে। যদি মানুষ কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলের পরিবর্তন না করে, কলকাতা বাংলাদেশে এই ব্যবস্থা হয়ে গেছে, করে দিচ্ছে মমতা ব্যানার্জি। আপনার বিল্ডিংটা নির্মাণ করে সিপিএম গেছে, সিপিএম গেছে, মমতা ব্যানার্জির মধ্যে ছাড় দিয়ে দিয়েছে। এখন তাদের অবস্থা কি? কলকাতার থেকে কলকাতার বড় বড় নেতা সব বাড়ি করে তৈরি হয়েছে, কেউ দিল্লিতে করে গেছে, কেউ মুম্বাইতে করে গেছে, কেউ লন্ডনে করে গেছে। মানে খোঁজ খবর কলকাতার ওয়েস্ট বেঙ্গল থাকতে পারতো না, লন্ডনে যাবে মনে করে। সোনিয়া গান্ধী যদি না থাকতে পারে তো ছেলে মেয়ের মেয়ে চুরি দেবে, বনিবের যাবে। আমরা কোথায় যাবো? আমরা কোথায় যাবো? আমরা কোথায় যাবো? বিপ্লব দেব উদয়পুরের বাড়ি বিক্রি করেছে, বিক্রি করে বিপ্লব দেব ত্রিপুরা ছাড়েনি, বর্ধমানে জমি কিনে ওখানে বাড়ি করছে। বিপ্লব দেব আপনাদেরকে ছেড়ে যাবে। কিন্তু কমিউনিস্ট কংগ্রেসের দল এরা শুধু মানুষকে বেরুকুব বানিয়ে ভোট নেবে, সত্তাতে থাকবে। যখন এরা থাকতে পারবে না, আপনার আগে প্লেনে করে টাকা পয়সা ছেলে মেয়ে নিয়ে ওই জায়গায় চলে যাবে, আপনি বসে এখানে পাকিস্তানের অপেক্ষা করেন। কে বা কারে মন্তব্য করেছেন আমি তার নাম উচ্চারণ করতে চাই না, কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের দেশের রাজনীতিতে এমন সমস্ত অযাচিত এবং নানা ধান্দার সাথে যুক্ত মানুষ মানে এখানে যুক্ত হয়েছেন। এটা ভারতীয় সভ্যতা, ভারতীয় রাজনীতি, ভারতীয় গণতন্ত্রের একটা বড় দুর্বলতার দিক। এই যে মানুষের অধিকার নিয়ে যে লড়াই, যেটাকে আমরা বলি রাজনীতি, রাজন্য শাসন নেই, কিন্তু তারপরও বলা হয়
রাজনীতি তথা রাজাদের নীতি। রাজা মানে এটা এই অর্থে বলা হয় যে সমগ্র জনসংখ্যার কথা যারা ভাবেন, তাদের নিয়ে যারা কাজ করেন। তো এই জায়গায় কিছু অর্ধশিক্ষিত, নানা ধান্দার সাথে যুক্ত লোক যুক্ত হয়ে এই রাজনীতিকে, তার মানটাকে এত নিচে নামিয়ে দিয়েছে। আর ত্রিপুরাজ্য হল তার অন্যতম একটা মৃগয়া ক্ষেত্র। এটা একটা দিক। আর একটা দিক হল সাম্প্রতিককালে এরকম যে তাচ্ছিল্য করা, কটূক্তি করা, খোঁচা দেওয়া, এটা প্রচণ্ডভাবে বেড়েছে। স্থান নেই, কাল নেই, পাত্র নেই, পূজার মণ্ডপে, সামাজিক অনুষ্ঠানে এবং যখন তখন, যেখানে মানুষ রাজনীতির কথা শোনার জন্য আসেন না, সে সমস্ত ক্ষেত্রকেও কলুষিত করা হচ্ছে। এটা কিসের লক্ষণ? এটা উপস্থিত জনতা বা শ্রোতা তারা শুনতে চাইছেন তার জন্য নয়। শাসক দলের মধ্যে বা শাসক জোটের মধ্যে একটা বিকার হচ্ছে। বিজেপি, তীব্রামথা, দুটা দলের মধ্যেই একটা বিকার। এই বিকারটা কেন? একদিকে হলো অন্তর্কুণ্ডল, আর হলো ক্রমবর্ধমান যে অনৈতিক কার্যকলাপের সাথে এই দুটি দলের যারা শীর্ষ নেতা, আমি সবাইকে বলছি না, সমস্ত বিজেপি তীব্রামথার লোক তারা খারাপ নন। তারা এরকম এটা এই কোনো অসৎ উদ্দেশ্যকে নিয়ে রাজনীতি করছেন তা নয়, তারা এই রাজনীতির শিকার। এই উড়ে এসে জুড়ে বসা নেতৃত্ব হতে পারে কেউ মুখ্যমন্ত্রীর পদ অলঙ্কৃত করেছেন, কেউ সাংসদ আছেন, কেউ দলের সুপ্রিমো আছেন, হতে পারে। কেননা ভারতীয় রাজনীতির মধ্যে সেই সততা, রাজনৈতিক নৈতিকতা নেই। যাদের হাতে কালো টাকা এবং যারা কিছু এই সমাজ বিরোধী লালন পালন করতে পারেন, এই শক্তিকে প্রয়োগ করেই তারা কেউ মুখ্যমন্ত্রী হয়ে যান, আবার দুদিন বাদে ঘাড় ধরে বের করে দেয়। এই নির্লজ্জ বেহেয়ারা আবার কিভাবে মুখ দেখায় আমি জানি না। কেউ আবার মঞ্চে ওঠে চোখের জল ফেলে, একে গালি দে, তাকে গালি দে, আবার পরদিন তাদের সাথে গিয়ে আনন্দ ফুর্তি করে। আজকে গালি দেবে, বিরোধিতা করবে, কালকে গিয়ে আবার এরা গলাগলি করে। এরা আসলে রাজনীতির উপযুক্ত খেলোয়াড় নয়, এরা হলো দান্দাবাজ। এরা এসছে এই রাজনীতির যে এই অস্ত্রটাকে পুঁজি করে, বহন করে কিভাবে রাতারাতি বড় লোক হবে, রাতারাতি তাদের যে অসৎ উদ্দেশ্য এটাকে ভোগ করবে। কাজে তাদের মুখে সমস্ত কথাবার্তা, এর জবাব দেওয়া, তাদের নাম উচ্চারণ করাটাও পাপ, এদের সম্পর্কে আলোচনা করাটাও সময় নষ্ট ছাড়া কিছু নয়।